আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনারা প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। মানুষ হিসেবে এটা আমার একটা প্রবল সীমাবদ্ধতা। আমি পারি না, আমি অনেক কিছুই পারি না। জুয়েল হাসান সাদ্দামের জীবনের যে ট্র্যাজিক ঘটনা, যেটা নিয়ে সবাই কথা বলছে, অথচ আমি আগে বলতে পারিনি। ঘটনাটি শুনবার পর থেকেই আমি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারি। ছাত্রলীগ করেছে, এটাই একটা বিশাল অপরাধ। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, এর চাইতে তো বড় অপরাধী হতে পারে না। 2004 সালের 21শে অগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন মঞ্চে উপস্থিত ছিল, সবাইকে গ্রেনেড মেরে হত্যার অপরাধও এই রাষ্ট্র, এই সরকার ক্ষমা করে দেয়, কিন্তু ছাত্রলীগ করবার অপরাধ তো ক্ষমার অযোগ্য। এমনকি গত বছরের 26শে নভেম্বর যে ছেলেটা কলকাতায় ছিল, সেই দিনের সংগঠিত অপরাধের জন্য মিথ্যে মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে। 12টা মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে, 8টা জামিন হয়েছে। এই প্রত্যেকটা জামিনের আবার ইন্ডিভিজুয়াল কাহিনী আছে। যেটা লোয়ার কোর্টে জামিন হয়, সেটা লোয়ার কোর্টে জামিন তো হয়নি, হাইকোর্টে 2-3 বার রিফিউজ হওয়ার পরে, অনেক টাকার লেনদেনের পরে তাকে জামিন দেওয়া হয়েছে। এবং প্রতিবার জামিন পেয়ে ছেলেটি মনে করেছে হয়তো মুক্তি পাবে, বাড়িতে খবর পাঠিয়েছে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। আর একটা মামলায় সোনা অ্যারেস্ট করেছে, যেটি নির্দেশ আছে এই খুনি ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশ, যে নির্দেশ দিয়েছে এই আরেক খুনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, যে নির্দেশ দিয়েছে ইউনূসের প্রেস সচিব, মপতন্ত্রের অন্যতম জনক ডাস্টবিন শফিক। সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা কার আছে? ডিসি, এসপি, এমনকি আদালতের মহামান্য বিচারক, তিনিও তার আইনি কিংবা বিবেকের ক্ষমতা প্রয়োগ করেন। অসংখ্য সাদ্দাম, লক্ষ লক্ষ সাদ্দাম বিভিন্ন কারাগারে বন্দী, বিনা বিচারে আটক, কিন্তু এই ঘটনা নিতে পারেনি সাদ্দামের 22 বছর বয়সী স্ত্রী কানিজ, সুবর্ণা, স্বর্ণালী, একটা বাচ্চা মেয়ে। এক একটা জামিন রিফিউজড হয়েছে, জামিন পেয়েছে, মুক্তি পায়নি, সে ক্রমশ হতাশ হয়েছে। তার একটি 9 মাসের ছেলে হয়েছে, সেই ছেলেটা নাজিম হোসেন এতটাই হতভাগা যে বাবা তাকে একবার কোলে নিতে পারে। আদালতে কাঠ গড়ায় সাদ্দামকে হাজির করা হয়েছে, হাতে হাত করা। সাদ্দাম পুলিশের পা ধরেছে যে আমার ছেলেটাকে একটু কোলে নিতে দেন। পুলিশকে টাকা সেধেছে, পুলিশ রাজি হয়নি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাদ্দাম বিচারককে বলেছে, স্যার আমার ছেলেটাকে একটু কোলে নিতে দিন। বিচারক বলেছে লিখিত দিন। হায় রে বিচারক, লিখিত দেওয়া হয়েছে, তারপরেও বিচারক অনুমতি দেননি। একজন বাবা, কারাবন্দী একজন বাবা তার সন্তানকে একবার কোলে নিতে পারে? এ কোন দেশে আমরা বাস করি? এ কেমন দেশের আইন, যার জন্য চূড়ান্ত পথ বেছে নিতে হয়েছে এই সাদ্দামের স্ত্রী স্বর্ণালীকে। স্বর্ণালী তার 9 মাসের ছেলেটাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে, তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্বর্ণালী হয়তো ভেবেছিল এভাবেই বাকি জীবন কাটাতে হবে, তার স্বামী কোনোদিন মুক্তি পাবে না। রাজনীতির এই অনিশ্চয়তা ছোট্ট মেয়েটা নিতে পারেনি। তার হত্যার পরে, তার আত্মহত্যার পরে আমরা এই সরকারের চূড়ান্ত অমানবিকতা দেখলাম। সাদ্দাম বাগেরহাটের ছেলে, বাগেরহাটে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পরে তাকে যশোরে ট্রান্সফার করা হয়েছে। একটা নতুন নিষ্ঠুরতা,
একাধিকবার জেল পরিবর্তন, এক জেলার আসামিকে অন্য জেলায় রাখা, মানে নির্যাতনের যত রকমের ফর্ম আছে ডক্টর ইউনূস প্রত্যেকটা ফর্ম অ্যাপ্লাই করতেছে এই আওয়ামী লীগের, এই ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদের উপর, এবং তারই শিকার অসংখ্য সাদ্দাম। কিন্তু আমাদের সাদ্দামকে নিয়ে আমরা কথা বলছি কারণ তার স্ত্রী একটা এক্সট্রিম ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু এর দায় তো রাষ্ট্রকে নিতে হবে, এর দায় তো ইউনূসকে নিতে হবে, এর দায় তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, এর দায় তো ওই আদালতের ওই বিচারকদের নিতে হবে, এই দায় তো ওই জেলারদের নিতে হবে, ওই ডিস্ট্রিক্ট কমিশনার ডিসিদের নিতে হবে, ওই এসপিদের নিতে হবে। কেউ তো দায় এড়াতে পারবেন না। ঘটনা তো এখানেই শেষ হয়নি, হত্যা এবং আত্মহত্যার মধ্য দিয়েই সবকিছু শেষ হয়ে যায়নি। তারপরে শুরু হয়েছে আর এক নাটক। স্বর্ণালীর আত্মীয়রা একটু প্যারোলের আবেদন করেছিল বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে, যে অন্তত লাশটা দেখতে, জানাজা পড়তে, দাফন করতে হলেও সাদ্দামকে কিছুক্ষণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক। কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। আমি খবর নিয়ে জানলাম যে বাগেরহাটের জেলা প্রশাসন পুলিশের সাথে কথা বলেছে, পুলিশের এসবি শাখা থেকে জানানো হয়েছে যে সাদ্দাম বাগেরহাটে এলে বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি ব্যাপক অবনতি হবে। আমরা কোন দেশে বাস করি যে একজন কারাবন্দী প্যারোলে তার সন্তান, তার স্ত্রীর জানাজা পড়তে আসবে, লাশ দেখতে আসবে, কবর দিতে আসবে, তাতেও বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না? তিনি দেননি। তখন সাদ্দামের আত্মীয় স্বজন যশোর জেলে গিয়ে যশোর জেলের জেলারকে অনুরোধ করে সাদ্দামকে জেলের ভেতরে এনে তার স্ত্রী এবং ছেলের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। জেলার তাকে লাশ দেখার জন্য সময় দিয়েছে 2 মিনিট। সাদ্দাম কান্নাকাটি করেছে, তার আত্মীয়রা কেঁদেছে, বলেছে স্যার 10টা মিনিট সময় দিন, দেননি। 2 মিনিট আর সাথে এই কথাবার্তা কাটাকাটিতে আরো 2-3 মিনিট। সাদ্দামকে সবাই বলেছে ছেলেটাকে একটু কোলে নে, তুই তো কোলে নিতে পারিস না। সাদ্দাম বলেছে জীবিত যে ছেলেকে আমি কোলে নিতে পারিনি, মৃত সেই সন্তানকে কোলে নিয়ে কি হবে। সে আদর করে দিয়েছে, স্ত্রীর মুখের দিকে যে শেষ বিদায় জানিয়েছে, স্ত্রীকে একটু ছুঁয়ে দিয়েছে, আর জেলখানা থেকে এক মুঠো মাটি দিয়ে বলেছে আমার ছেলের কবরে দিস। এই তো বাংলাদেশ। অথচ 2016 সালের 1 জুন এই প্যারোল আইন কিন্তু বাংলাদেশ সরকার করেছিল। সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে ভিআইপি বন্দী বা যে কোনো বন্দীর নিকটাত্মীয়, মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, এদের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিতে পারবে, এবং মুক্তির সময়সীমা সর্বোচ্চ সাধারণত 12 ঘন্টা, এর কম বেশিও করা যাবে। এটা কোন জেলে আছে, দূরত্ব, অনেক কিছু বিবেচনায় নিয়ে খুব স্পষ্টভাবে আইন আছে। কিন্তু এই দেশে তো আইন মানা হয় না। ইউনূস তো নিজে সারা জীবন বেআইনি কাজ কারবার করেছে, ক্ষমতা দখল করেছে, সেটাও বেআইনি ভাবে। তো ইউনূস তো আইন মানতে আসেনি। আরো আমি কিছু খবর পেয়েছি, 60 গম্বুজ ইউনিয়নের ছেলে, এই যে আমাদের জুয়েল হাসান সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে, এটা ওই 60 গম্বুজ ইউনিয়নের ওইখানে। এই 60 গম্বুজ ইউনিয়নে যারা বাগেরহাটের মুরব্বী আছেন তারা নিশ্চয়ই মনে আছে, তাদের 1971 সালে একজন শীর্ষ রাজাকার ছিল, তার নাম হলো রজব আলী ফকির। এই রজব আলী ফকিরের ছেলে ফকির তারেকুল ইসলাম, ফকির তারেক বলে সবাই। এই তারেক আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লন্ডনে পালিয়ে গিয়েছিল। এই ফকির তারেক সেখানে রাজনৈতিক আশ্রয় ছিল। আবার 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে সে বাগেরহাটে ফিরে এসে বাগেরহাটে ত্রাস চালু করেছে। এর সাথে আরেকজন আছে মালেক, বিএনপি নেতা। এই দুজনই আবার উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। এই ফকির তারেক আর এই মালেক, এই দুইজন মিলে পুরা বাগেরহাটে ত্রাস চালু করেছে। প্রশাসন তাদের কথায় উঠে বসে
এসপি, জেলার সব কিছুর উপরে তারা প্রভাব বিস্তার করছে। এবং এই সাদ্দামের উপরে যে নির্যাতন, বাগেরহাটে যত আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের উপর নির্যাতন, তার সাথে এই ফকির তারেক এবং মালেকও জড়িত। আজকে আমাদের শোকার্ত হবার পাশাপাশি আমাদের তো মনে রাখতে হবে, দিন তো সবার সমান যায় না। এর মধ্যে অনেকেই দেখলাম আমাদেরই লোকজন বলতেছে যে এই যে সাদ্দামের এত বড় একটা বিপর্যয় হলো, এই যে সাদ্দাম মামলা হয় নাই, মানে কথাগুলো দেখেন, বলতেছে যে সাদ্দামের বউ বাচ্চার দুধ কিনতে পারে নাই, এই জন্য অভাবে পড়ে আত্মহত্যা করছে। অ্যাবসলিউট লাই। এরকম কোনো ঘটনা ঘটেনি। সাদ্দামের মামলায় যত টাকা খরচ হয়েছে তার অধিকাংশ টাকা সরবরাহ করেছে বাগেরহাটের সদরের এমপি শেখ তন্ময়। তন্ময় নিয়মিত এই পরিবারটার সাথে খোঁজ রেখেছে, এমনকি মৃত্যুর পরেও খোঁজ রেখেছে। এই যে জানা যায় তন্ময় নেই, তন্ময় আত্মগোপনে আছেন, সেজন্য সে ক্ষমা চেয়েছে। অথচ আমরা কি বলছি যে অভাবে পড়ে আত্মহত্যা করছে, আবার বলছি যে আওয়ামী লীগের তন্ময়, শেখ হেলাল এরা কোথায়, এরা কেন টাকা দিচ্ছে না। মানে আমরা না জেনে, এবং আওয়ামী লীগের লোকজনই এই কথাগুলো বলছে, অন্যরা তো বলছেই, আমরা একবার জানার চেষ্টা করছি না আসলে শেখ তন্ময় এখানে কোনো ভূমিকা রেখেছে বা কি করেছে। আমরা আন্দাজে শেখ তন্ময়ের উপরে দোষ চাপাই দিচ্ছি। টাকার অভাবে তো ঘটনাটা ঘটেনি। প্যারোল দিল না, বাগেরহাটের ডিসি প্যারোল দিল না। যশোরের ডিসির অফিস থেকে একটা প্রেস রিলিজ করেছে তার মিডিয়া সেল, সহকারী কমিশনার আশিস কুমার। তিনি বলেছেন যে আমাদের কাছে কেউ প্যারোলের জন্য আবেদন করেনি। বাগেরহাটে তো আবেদন করা হয়েছে। বাগেরহাট থেকে তো বলা যেত যে যশোরে আবেদন করেন, এখানে করা যাবে না। আর এই যে যশোরের স্টেটমেন্ট, এটা নিয়ে আবার আমাদের কিছু সুশীল, এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এই কিছু হৃদয়হীন সুশীল, তারা আবার বলছে প্যারোলের তো আবেদনই করেনি, তাহলে প্যারোল কেন দেবে। আমি স্ক্রিনে দুটো দিচ্ছি, দেখেন এই যে প্যারোল আবেদন করেছে 23শে জানুয়ারি শুক্রবার, আর এটা হলো যশোরের ডিসি অফিসের স্টেটমেন্ট। সত্যকে অস্বীকার করবার প্রবণতা, দোষ ঢাকবার এবং ইনুসের এই যে অমানবিকতা, এটা নিয়ে তাদের কিন্তু কারো কোনো কথা নেই। কিন্তু এক মাঘে শীত যায় না। সাদ্দামদের সাথে যে অন্যায়, অমানবিক অবিচারগুলো করা হলো, সাদ্দামদের সাথে যে যা করা হচ্ছে, প্রত্যেকটার হিসাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাই পাই করে সম্মানিত বুঝিয়ে দর্শক, দেওয়া হবে। একটি অস্বাভাবিক এবং নির্মম মৃত্যু, যে কোনো মৃত্যু নির্মম, কিন্তু সেই মৃত্যুটি যখন অস্বাভাবিক হয়, আত্মহনন হয় এবং কোনো দুর্ঘটনা ঘটে, এবং সেই মৃত্যুর সঙ্গে যখন কোনো অসহায় নারীর জীবন, তার বেঁচে থাকার সংগ্রাম, লড়াই এবং ব্যর্থতা থাকে, এবং সেই মৃত্যুর সঙ্গে যখন একটা অবোধ শিশু, তার বেঁচে থাকার আরতি, বেঁচে থাকার অধিকার, সেটি বিলুপ্ত হয়ে যায়, তখন পুরো জাতির বিবেককে যেভাবে নাড়া দেয়। একটি মৃত্যু কখনো কখনো একটি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঠিক তদ্রূপ সাম্প্রতিক সময় বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল বাগেরহাট, সেই বাগেরহাটের একটি উপজেলা পর্যায়ের সাধারণ একজন আওয়ামী লীগের যে ছাত্র শাখা, ছাত্রলীগের একজন কর্মী, তার নাম সাদ্দাম। সম্ভবত সে উপজেলা বা কোনো ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের একজন সভাপতি। আবার বলছি, উপজেলা পর্যায়ে অথবা ইউনিয়ন পর্যায়ের একজন সভাপতি। এই সকল পদে যারা থাকে গ্রাম অঞ্চলে, সেটা ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, শিবির হোক, এরা সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অনেক ক্ষেত্রে দরিদ্র পরিবারের সন্তান হয়। কারো বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থাকে, বেপরোয়া জীবনযাপনের অভিযোগ থাকে, এটা সত্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষ হিসেবে এরকম একজন কর্মী, যে কোনো রাজনৈতিক দলের কর্মী, তারা যদি সত্যিকার অর্থে সন্ত্রাসী হয়ে ওঠে, খারাপ হয়ে ওঠে, তার দায় দায়িত্ব রাষ্ট্রের, সমাজের, আপনার আমার সকলের। আমাদের চোখের সামনে একটা গ্রামের সাধারণ পরিবারের সন্তান যখন অপ্রতিরোধ্য হয়ে ওঠে,
হঠাৎ করে তার উপর সকল ক্রোধ ক্ষোভ এগুলো ঝেড়ে আমরা আমাদের দায় এড়াতে পারি না। সাদ্দামের ক্ষেত্রে রাষ্ট্র কি আচরণ করেছে, আইন কি কাণ্ড করেছে, সমাজ কি দায়িত্ব পালন করেছে, সেগুলো নিয়ে বিচার করার সময় এখন নেই। সাদ্দামের স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তার শিশু সন্তানটি 3 মাস বা এরকম হবে বয়স, তাকেও মেরেছেন। কি নির্মম একটা পরিস্থিতি তৈরি হলে এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটতে পারে, তার কিছু দৃশ্য আমি বর্ণনা করছি। সাদ্দাম বয়সে কত হবে? 30-32 এরকম বয়সী। আর তার স্ত্রীর বয়স কত হবে? 25-26 এই বয়সী। আর তার সন্তানটি যদি 3 মাসের হয়, তাহলে এটা রসায়ন মেলানোর চেষ্টা করুন। আজ 1টি বছর ধরে সাদ্দাম জেলখানাতে, জামিন হচ্ছে না। কোর্ট কাছারিতে দৌড়ানোর মতো তার টাকা নেই, কারো কাছ থেকে সাহায্য নেই, সহানুভূতি নেই, ঘরে চাল নেই, ডাল নেই। পরিবারে যারা 2-4 জন লোকজন ছিল তারাও পলাতক আওয়ামী লীগ করার কারণে, আর ছাত্রলীগ করার কারণে সে গ্রেপ্তার। এই রমণী একা চলছে, তাকে পথে ঘাটে লাঞ্ছিত হতে হচ্ছে তার যৌবনের জন্য, তার রূপের জন্য। আমি জানি না, ইপটিজিং যেটিকে বলা হয়। তাকে ভীত সন্ত্রস্ত হতে হচ্ছে হয়তো, যে আমি খাবো কি, পরবো কি। তার যদি এই সাদ্দামের সাথে প্রেম ঘটিত কোনো বিয়ে হয়, তাহলে তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে যে এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হলো, আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। সাদ্দামের পরিবার পরিজন যদি এই সময়টাতে সাদ্দামের কারণে দুর্ভোগ দুর্দশার শিকার হয়, তাদেরও ক্ষোভ গিয়ে পড়েছে সাদ্দামের উপর এবং এই মহিলাটার উপর। ফলে নিদারুণ এক অন্তর্জ্বালা, মর্মবেদনা প্রত্যেকটি মুহূর্তে এই মেয়েটিকে ধাওয়া করেছে। এবং সেই মর্ম যন্ত্রণায় পড়ে সে কখনো কেঁদেছে, কখনো চিৎকার করেছে। সে এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে, ফাঁসিতে ঝুলার আগে বহুবার চিন্তা করেছে এই কাজটি করা তার ঠিক হবে। সে তার প্রিয়জনের কথা চিন্তা করেছে, আবার কেঁদেছে। সে তার সন্তানের কথা চিন্তা করেছে, আবার কেঁদেছে। সে একা মরতে পারেনি, তাকে শক্ত করতে হয়েছে মন, যে আমি যদি মরে যাই আমার এই শিশু সন্তানটিকে শিয়াল এবং কুকুরে খাবে, তার চেয়ে ওর মরে যাওয়া ভালো। অথবা আমি যদি এই অবস্থাতে বেঁচে থাকি এই সমাজে, আমাকেও শিয়াল কুকুরের খাবে, আমার মাংসপেশি, আমার দেহ, আমার রক্ত, অস্থি মজ্জা তছনছ করে খাবে। মানুষের ভাষা, মানুষের চোখের চাহনি, মানুষের টিটকারি এমন ভাবে এই মেয়েটির জীবন বিপর্যস্ত করে ফেলেছে যে ফাঁসির রশির মধ্যে সে তার মুক্তি খুঁজে পেয়েছে। এবং সেই মৃত্যু যখন অনিবার্য হয়ে পড়েছে, জানাজানি হয়েছে, আমরা সবাই আহত হয়েছি। এখন দ্বিতীয় ঘটনায় আসুন। সাধারণত এরকম একটা মর্মান্তিক মৃত্যু হলে সবার মন নরম হয়। দেখা গেল যে এখানে যে সাদ্দাম যে জেলখানাতে আছে, কারারুদ্ধ আছে, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সে কাজ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ফলে কি হলো, জেলখানাতে বসে সেই কারারুদ্ধ সাদ্দাম যেন তার সন্তান এবং তার স্ত্রীর মুখ দেখতে পারে, এজন্য লাশবাহী গাড়ি সেই কারাগারে নেওয়া হয়েছে। বোঝার চেষ্টা করুন যে সাদ্দামের মনে তখন কি হয়েছে। সে কি মানুষ? ধরুন সে মানুষ না, ধরুন সে একটা পশু, একটা গরু, ধরুন সে একটা ছাগল, এমনকি ধরুন সে একটা হায়না। যদি একটা হায়না হয়, কিংবা ধরুন সে একটা আপনার অন্য ঘৃণিত প্রাণী, সজারু, আপনি মানুষ হিসেবে, আপনি যদি মানুষ হন, মানুষ হিসেবে কোন একটি গরু, কোন একটি ছাগল, কোন একটি সজারু, কোন একটি ভাল্লুক, যে প্রাণীকে আপনি খুব ঘৃণা করেন, এমনকি একটা শুয়োর, তার শিশু পুত্র এবং তার স্ত্রী, জীবন সঙ্গিনী, তাদেরকে আপনি মারলেন, মেরে সেই লাশ আবার তার সামনে আপনি নিয়ে গেলেন। বলেন তো আপনি কাজ পারবেন কিনা? এবং আপনি দৃশ্য যদি চিন্তা করেন যে একটা পশুর মনে কি ধরনের আবেগ এবং অনুভূতি তৈরি হবে।
বহু আগে আমি হংকংয়ে ছিলাম 91 বা 92 সালে। তখন বাংলাদেশে আসলে এরকম যে টিভি চ্যানেলগুলো যেগুলো যেমন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল অতটা জনপ্রিয় হয়নি। তো ওখানে রাতে আমি সেই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছিলাম। তো সেখানে সারাটা রাত আমি কেঁদেছি। এত কান্না আমার কখনো হয়নি। সে কান্না হলো একটি পুরুষ জলহস্তী তার জীবন সঙ্গিনীকে হারিয়ে ফেলে। জলহস্তিনীটি মারা যায়।